আমার স্বামী আমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করে। আমি তা বুঝতে পারিনি। তারপর বিদেশি 4 জন লোকের হাতে আমাকে তুলে দিল। বিদেশি 4 জন লোক আমাকে তাদের দেশে নিয়ে গেল। তারপর বিদেশি 4 জন লোক আমার সাথে। বাকিটা গল্পতেই বলছি। আমার বিয়ের রাতে আমার বর একটা তাবিজ গিফট দিল। আমি অবাক হয়ে বললাম, এটা কি? আমার বর রাজীব খানিকটা লজ্জা পেয়েই বলল, তাবিজ। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এটা কেন? সময় আসুক, বুঝবা। আমার ভীষণ রাগ লাগলো। বান্ধবীদের কাছে এত এত গল্প শুনেছি বিয়ের রাতে তাদের বর হীরার আংটি, রূপার নেকলেস, এসব কিছু উপহার দেয়। আর আমি কিনা পেয়েছি তাবিজ। তাও খুব দামি কোনো তাবিজ না, সস্তা টিনের কালো সুতা পরানো তাবিজ। সুতাটাও ছোট। ওটা গলায় দেয়া যাবে না, হাতে বাঁধতে হবে। রাগে সে রাতে আমার ঘুম আসলো না। রাজীব খানিকক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলে আমার ঘুম ভাঙাতে চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে ঘুমিয়ে পড়লাম। কারণ আমার নিজের ভিতর রহস্য লাগছিল যে আমার স্বামী আমাকে কেন তাবিজ উপহার দিল, তার উদ্দেশ্যটা কি। আর আমার উঠল রাগ, নিজের উপর, নিজের কপালের উপর। কেন যে এই ছেলেটার প্রেমে পড়তে গেলাম? কেন যে বাবা মার অমতে একে বিয়ে করতে গেলাম? আমার বাবা মা বিয়েতে অমত করলেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কন্যাদানের ব্যাপার স্যাপার সব সুন্দর মতোই সমাধান করেছেন। যাওয়ার আগে মা আমাকে ধরে অনেক কান্নাকাটি করেছেন। কাঁদতে কাঁদতে বলেছেন, এত আদরে বড় হয়েছিস তুই, এরকম গরিব ঘরে গিয়ে থাকবি কেমনে? আমিও কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে বলেছি, আমি থাকতে পারবো মা, তুমি শুধু দোয়া করো। বড় মুখ করে একথা বলে এলেও ওদের বাড়ি এসে বেশ ধাক্কা খেয়েছি। রাজীবদের বাসা আমি আগে দেখিনি। বাসাটা মোটামুটি বড়, কিন্তু আগের আমলের। রাজীবের দাদার যখন কিছু টাকা পয়সা ছিল, তখন তিনি জমি কিনে বাসাটি করেন। কিন্তু বাসাটা করার পরপরই তাদের অবস্থা পড়ে যায়। অনেকে বলে এই বাসা করতে গিয়েই ধার দেনা করে অভাবে পড়ে ওদের পরিবার। অত টাকা পয়সা না থাকলেও কেন ধার দেনা করে রাজীবের দাদু বাসাটা করতে গেলেন তা কেউ জানে না। এই বিরাট বাসায় মাত্র 4 রুমে মানুষ থাকে, আর অন্য রুমগুলো পুরোপুরি খালি। দোতলার এক রুমে থাকে রাজীবের বাবা মা, উনাদের রুমটাই সবচেয়ে ছোট। অথচ তারা আগে সবচেয়ে বড় রুমটা নিয়েই থাকতেন। তাদের যা আসবাবপত্র সব রাজীব আর তার বোনের রুমে পাশ করে দিয়েছেন ওরা বড় হওয়ার পর। তাই তাদের আর বড় রুম লাগবে না বলে এই ছোট রুমে উঠে এসেছেন। সত্যি বলতে রাজীবদের বাড়িতে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছিল ওর বাবা মাকেই। কি ভীষণ অমায়িক দুজন মানুষ, তাদের সাথে সারা জীবন এমন বড় বাড়িতে কেন কুঁড়ে ঘরেও থাকা যায়। এরপরের রুমটা নুসরাতের। নুসরাত রাজীবের ছোট বোন। অনার্স ফাইনাল ইয়ারে এখন। ওর জন্য ছেলে খোঁজা হচ্ছে, ভালো ছেলে পেলেই বিয়ে দেওয়া হবে। নুসরাত আমার সাথে খুবই ভালো ব্যবহার করলো, কিন্তু আমার কেন যেন মনে হলো ও আমাকে পছন্দ করে না। আমার স্বামীর সাথে এই রুমে থাকতে হবে এখন থেকে। ভাবতেই কেমন জেন লাগছে। আর দোতলার আমাদের উল্টো পাশের সবচেয়ে বড় রুমটা রাজীবের ফুফুর। তিনি আর তার মেয়ে এখানে থাকেন। ফুফুটি বিধবা, মেয়ের ছোট বয়সেই তার স্বামী মারা গিয়েছিলেন। এরপর থেকেই তিনি এখানে থাকেন। তার মেয়েটার বয়স নুসরাতের মতোই। মা আর মেয়ে দুজনের একজনও আমাকে পছন্দ করেনি। এখানে আসার পর থেকেই তাদের কথায় আর আচরণে বারবার এই কথাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। যেমন ঘরে ঢোকার সাথে সাথেই ফুফু বললেন, ওমা, বউ কই? শুকতারা মানে ফুফুর মেয়েটি বলল, এই তো বউ, মা। ফুফু হেসে কুটি কুটি হয়ে বললেন, তা এর রূপেরই এত গল্প শুনলাম। কি আজব! সুন্দরী কি আজকাল সব মেয়েকেই বলে রে? শুকতারা বলল, ভাইয়ার পছন্দ মা, বোঝো না। তার তো ভালো জিনিস আর ভালো লাগে না। আমি অবাক হয়ে গেলাম ওনাদের কথা শুনে। এমন কথা কেউ বলতে পারে কখনো ভাবতেও পারিনি। যাই হোক, রাতে রাজীবের কাছ থেকে অমন তাবিজ গিফট পেয়ে আরেকটা ধাক্কা খেলাম। তখন বারবার বাবা মার কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল তারা ঠিকই বলছেন, আমি এ বাড়িতে থাকতে পারবো না। এদের মানসিকতার সাথে আমার মানসিকতা হয়তো যাবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল মাঝরাতে। কেন ঘুম ভাঙল বুঝতে পারছিলাম না। পুরো বাড়ি অন্ধকার। কিছু দেখা যায় না। কিছুক্ষণ শুয়ে থাকতেই চোখে অন্ধকার সয়ে এলো।
এখন একটু একটু দেখতে পারছি। আমি রাজীবকে ডাকলাম, এই শুনছ? এই! রাজীব হুম হুম কেমন একটা আওয়াজ করে আবার ঘুমিয়ে পড়ল। আমি আবার ওর গা ধরে ঝাঁকি দিলাম, এই রাজীব এই! উঠো! রাজীব ধর্মর করে উঠে বলল, কি? কি হয়েছে? আমি বললাম, আমি বাথরুমে যাব। একটু বাথরুমে নিয়ে চলো। রাজীব আমাকে বাথরুমে নিয়ে চলল। ওদের বাড়িটা একটু পুরনো আমলের তো, অ্যাটাচড বাথরুম বলে কিছু নেই। বারান্দার শেষ মাথায় বাথরুম। রাজীব বারান্দার লাইট জ্বালিয়ে আমাকে বারান্দার শেষ মাথায় নিয়ে গিয়ে বলল, তুমি ভেতরে যাও। আমি বাইরে দাঁড়াচ্ছি। আমি বাথরুম থেকে বের হলাম। দেখি বারান্দা অন্ধকার। রাজীব নেই। ওদের বাড়ির আশেপাশে তেমন বাড়ি বা ল্যাম্পপোস্টও নেই যে বারান্দাটায় একটু আলো আসবে। আজকে রাতে বুঝি অমাবস্যা, চাঁদও নেই। বারান্দায় ঠিকঠিকে অন্ধকার। আমি বাড়ির দেওয়াল হাতড়ে একটু একটু করে আমাদের রুমের দিকে যেতে থাকলাম। রুমের সামনে এসে একটু সাবধানে দরজা খুলে দেখে নিলাম আমাদের রুম কিনা। অন্য কারো রুমে ঢুকে পড়লে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরই রুম। রাজীব ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে আমাকে রেখেই চলে এসেছে, আমার বাথরুম থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করেনি। আমি রুমে ঢুকতে যাচ্ছি, আমি তাকে বালিশ দিয়ে মুখে ছুঁড়ে মারি। হঠাৎ সে লাফিয়ে ঘুম থেকে উঠল। রাজীবের মুখটা চুপসে গেল ভয়ে। আমাকে বলল, তাড়াতাড়ি এসে শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে। আমি বিছানায় এসে শুলাম। রাজীব লাইট নিভাতে গেলেই আমি বললাম, আজ লাইটটা জ্বালানো থাক, প্লিজ। রাজীব দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বলে লাইট না নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। আমি ভাবলাম ওকে জিজ্ঞাস করব, আমাকে কেন বাথরুমে একা ফেলে চলে আসলো। তখন দেখি জোরে জোরে নাক ডাকা শুরু করল। সকালে যখন ঘুম থেকে উঠল, তারপর যখন নাস্তার টেবিলে বসল, আমি তাকে জিজ্ঞেস করলাম, বিয়ের আগে আমার সাথে কত রকম ওয়াদা দিয়েছিলে, তুমি যেখানে যাও আমি সেখানেই যাব। তুমি মরে গেলে আমিও মরে যাব। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার জীবন ব্যর্থ, আরও কত কি বলেছিলে। কিন্তু কাল রাতে আমায় বাথরুমে একা রেখে চলে আসলে কেন? তখন সে আমাকে বলল, বিশ্বাস করো, আমি কিভাবে যে রুমে এসে শুয়ে পড়লাম তা আমি জানি না। কি বলছো এসব পাগলের মতো কথা? তুমি কিভাবে রুমে এসে শুয়ে পড়লে তা তুমি জানো না? আমি মনে মনে ভাবলাম, ওর কি মাথায় কি কোনো সমস্যা আছে? আমি ভেবেছিলাম রাজীব অনেক ভালো, তার সাথে আমার সারা জীবন কাটিয়ে দেব। আমি এমন প্রতিশ্রুতি মা বাবাকে দিয়েছিলাম। মা বাবা আমাকে বারবার নিষেধ করেছিল, আমি তাদের কথা শুনিনি। মা বাবার কথা না শুনলে নাকি ভালো অমঙ্গল হয়। আমারও কি তাই হতে চলেছে? রাজীব আগের মতো নেই। বিয়ের আগে যে রাজীব আমার পাশে থাকবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল সেই রাজীব আমাকে একটা তাবিজ উপহার দিল, ভাবতেই আমার লজ্জা লাগছে। যাই হোক, স্বামীর সম্পত্তি বা সে আমারে কি উপহার দিবে তা নিয়ে আমি ভাবি না, কিন্তু তাবিজ দিল, এটা আমি কিছুতেই মানতে পারি না। কিছুদিন পর আমি কিছুই মনে রাখতে পারি না। রাজীব আমাকে যে তাবিজ দিয়েছে, সেই তাবিজ যার হাতে থাকবে তাকে যা বলবে সেই কাজ করবে, এবং কিছুক্ষণ পর সেটা আবার ভুলে যাবে। এই বিষয়টা আমি শেষে জানতে পারি। কিন্তু আমি যেদিন থেকে আমার হাতে তাবিজ বাঁধা ছিল সেদিন থেকে আমার সাথে কি হচ্ছে, আমি কি করছি, তা আমি কিছুতেই মনে রাখতে পারছি না। আমি তখন রাজীবকে বললাম, রাজীব তোমার তাবিজ আমি কিছুতেই পড়তে পারবো না। এই তাবিজটা পড়ার পর আমার কেমন জানি খারাপ লাগে এবং কিছুই মনে রাখতে পারছি না। আমি এই তাবিজ ছুঁড়ে ফেলে দিলাম। কিছুক্ষণ পর রাজীব এসে আমায় বলল, তাবিজ কোথায়? আমি বললাম, তাবিজ ছিঁড়ে ফেলে দিয়েছি, এসব কেউ পড়ে এখনকার যুগে? কথাটা বলার সাথে সাথে আমাকে রাজীব জোরে একটা থাপ্পড় মারল আর বলল, কত কষ্ট করে তাবিজখানা এনেছি তোমার মঙ্গলের জন্য, আর সেই তাবিজ তুমি কিনা চিড়ে ফেলে দিয়েছ। আমি বললাম, রাজীব তুমি আমাকে মারলে, বাবা মাকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এলাম, আর তুমি আমাকে এই প্রতিদান দিলে। আমি আর তোমার সাথে থাকতে চাই না। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তখন রাজীব বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। রাজীবের ফুফু এবং তার বোন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমি এতে কিছু মনে করিনি রাজীব। শুধু তোমার দিকে তাকিয়ে, তুমি একদিকে আর সারা দুনিয়া একদিকে, আমি তোমায় এমনটাই ভেবেছিলাম। রাজীব তখন বলল, প্লিজ রাগ করো না, আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম, আর কোনোদিন তোমাকে মারব না।
আমাকে এরকম বাহানা করে রাজীব আমাকে আটকালো। আমিও ভাবছি মানুষের ভুল হতে পারে, এই ভেবে তাকে তার সাথেই রয়ে গেলাম। বেশ কিছুদিন আমাদের সংসার ভালোই চলছিল। কিছুদিন পর আমার স্বামী আমার জন্য স্বর্ণের আংটি নিয়ে আসলো আর বলল, আজ তোমাকে একটা সুন্দর জিনিস গিফট করব। আমি বললাম, কি গিফট করবে? সে তখন আমায় বলল, চোখ বন্ধ করো। তার কথায় আমি চোখ বন্ধ করলাম আর সে আমাকে সত্যিই স্বর্ণের আংটি পরিয়ে দিল। আমি চোখ মেলে দেখে অবাক। তোমার হাতে তো এত টাকা নেই, তাহলে কোথায় থেকে এই আংটি আনলে? আমি তাকে মিথ্যা কথা বললাম। আমি একা সম্মতি করেছিলাম আরো 5 বছর আগে। সেই সমিতির টাকা লাভ সহ অনেক টাকা হয়েছে, আর সেই টাকা থেকে তোমার জন্য আমি আংটি বানিয়ে নিয়ে আসলাম। আমি তখন খুশি হয়ে বললাম, তুমি সারা জীবন আমার পাশে থেকো, আমাকে কোনোদিন ছেড়ে যেও না। রাজীব তখন বলল, কেন ছেড়ে যাব তোমায়? আমি তো তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিন্তু হঠাৎ রাজীবের মনে এত ভালোবাসা কোথায় থেকে আসলো? আমার কিছুটা তাকে সন্দেহ হলো। কিন্তু আংটিটা পরার দিন থেকে আমার যেন শরীর খুবই দুর্বল লাগত। আমার কিছুই ভালো লাগতো না, কেমন যেন অস্থিরতা কাজ করত। রাজীব আমায় যা বলতো আমি তাই শুনতাম। রাজীব একদিন আমায় বলল, চলো দূরে কোথাও থেকে ঘুরে আসি। আমিও না করলাম না, কারণ আমারও তেমন ভালো লাগছিল না। আমি তার কথায় রাজি হলাম ঘুরতে যেতে। পরের দিন সকালে রাজীব বলল, তাড়াতাড়ি রেডি হও, গাড়ি অপেক্ষা করছে। আমি রেডি হয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে বসতেই আমার প্রচণ্ড ঘুম আসছিল। এত ঘুম আসছিল কিছুতেই চোখ মেলে তাকাতে পারতেছি না। আমি চোখে একটু পানি দিলাম, তাও ঘুম কাটল না। আমি গাড়িতেই ঘুমিয়ে পড়লাম। মাঝপথে গিয়ে আমার ঘুম ভাঙল। ও বলতেই ভুলে গেছিলাম আমরা যাচ্ছিলাম ভারত ত্রিপুরা, সেখানে অনেক দর্শনীয় জায়গা আছে। আমরা সেখানে যাব বলে প্ল্যান করছিলাম। তার মাঝপথে যেতেই আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে তাকালাম এবং আমি কিছুটা ঝাপসা দেখলাম। আমি রাজীবকে জিজ্ঞেস করলাম, রাজীব, আমি ঝাপসা দেখছি কেন? আমার কি হয়েছে? আমি কিছুই বুঝতেছি না। রাজীব আমায় সাহস দিয়ে বলল, এ কিছু না, ঘুমিয়েছিলে তো তাই এরকম ঝাপসা। দেখছো, একটু পর সব ঠিক হয়ে যাবে। আমি তার কথায় কিছুটা সন্দেহর আভাস পেলাম, কিন্তু রাজীবের প্রতি আমার অনেক বিশ্বাস ছিল। তাই সে আমার সাথে কি করতে যাচ্ছিল সেই উদ্দেশ্যটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে, আমার এরকম মনে হলো। আমরা ত্রিপুরা গিয়ে পৌঁছলাম। গাড়ি থেকে নেমে একটা হোটেলে উঠলাম। রাজীব আমার জন্য খাবার আনতে গেল। আমাকে অবশ্যই বলেছিল, চলো একসাথে গিয়ে রাতের খাবারটা খেয়ে আসি। আমি বলেছিলাম, না রাজীব, আমি খুব টায়ার্ড, আমি কিছু খাবো না। তারপরও রাজীব বলল, রাতে কিছু না খেয়ে ঘুমান, শরীরের অনেক ক্ষতি হবে। আমাকে এভাবে নানারকমভাবে বুঝালো। আমাকে হোটেলে রেখে সে খাবার আনতে গেল। আমি হঠাৎ লক্ষ্য করলাম রাজীব ফোনে কার সাথে যেন আলাপ করছে। বলছে, আপনাদের জিনিস আমি নিয়ে এসেছি, আপনার কাল সকালে ত্রিপুরা পাহাড়ে থাকবেন। আমি এই কথা শোনার পর আমি ভাবলাম, রাজীব তো কিছু নিয়ে আসেনি, তাহলে কি জিনিসের কথা বলল? আমার মনে এক অদ্ভুত ভয় কাজ করছিল। যেই কথাটা কিছুক্ষণ আগে শুনলাম সেই কথাটা পরক্ষণেই ভুলে গেলাম। আমি বুঝতে পারলাম না আমাকে নিয়ে বিদেশি লোকদের সাথে কথা চলেছে, কারণ আমার সাথে যা ঘটছে তা আমি কিছুক্ষণ পরেই ভুলে যাই। এটার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে মনে সন্দেহ হতে লাগলো। স্বর্ণের আংটি পরার পর থেকেই আমার এমন হচ্ছে। আমি সাথে সাথেই আমি আংটিটা খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতে আংটি খুলতে পারছি না। আমি অনেক চেষ্টা করলাম আংটিটা খোলার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, আংটি খুলতে পারিনি। আমার আর বুঝতে বাকি রইল না, আমার স্বামী আমাকে আংটি দিয়ে বশ করেছে। তাই সে আমাকে যা বলে আমি তাই শুনি। রাজীব খাবার নিয়ে রুমে আসলো। আমি বললাম, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? রাজীব বলল, আমার বাল্যকালের বন্ধুর সাথে কথা বলছি। তা তোমার বন্ধুকে কি জিনিস দিবা? আরে এ কিছু না খেয়ে তুমি ঘুমাও তো, কাল সকালে তোমাকে নিয়ে ঘুরতে হবে। আমি বললাম, রাজীব, তুমি আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করছো। সে আমার কোনো কথার উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি মনে মনে ভাবলাম, মিথ্যা ভালোবাসার নামে সে আমাকে কোথাও বিক্রি করে দিতে চাইছে। সে ঘুমিয়ে পড়ল, কিন্তু আমি চাইলাম, আমি এখান থেকে পালাবার চেষ্টা করলাম। দরজা কিছুতেই খুলতে পারলাম না। দরজা খুলতে পারিনি তার একটাই কারণ, আমার হাতে আংটি পরা, সেই জন্য।
এই আংটির ভিতরে অবশ্যই কিছু মন্ত্র পড়া আছে। আমাকে আংটি পরিয়ে আটকিয়ে রেখেছে। সকাল হলো, আমাকে নিয়ে রওনা হলো ত্রিপুরা। আমি রাজীবকে বললাম, রাজীব, আমার কিছুই ভালো লাগছে না, তুমি আমায় একটু হেল্প করবা। সে বলল, কি বলো? আমি বলেছিলাম আমার হাতের আংটিটা খুলে দাও। সে সাথে সাথে বলল, এই আংটি টাকা দিয়ে কিনে এনেছি কি না পরে থাকার জন্য। আমি অনেক রিকোয়েস্ট করলাম আংটিটা হাত থেকে খুলে দিতে। যদি আংটিটা হাত থেকে খুলে দিত তাহলে হয়তো আমি এখান থেকে পালিয়ে যেতে পারতাম। কিন্তু এই আংটি দিয়ে আমাকে তার জালে বন্দি করে রেখেছে। যা করতে হয় রাজীবকে বলে করতে হয়। রাজীব এমন হবে আমি ভাবতেও পারিনি। তারপর আমরা ত্রিপুরা গিয়ে পৌঁছলাম এবং সেখান গাড়ি থেকে নামলাম। তখন দূর থেকে 4 জন বিদেশি লোক আমাদের দিকে আসতে লাগলো। কাছে এসে রাজীবকে জিজ্ঞেস করল কোথায় সে। আমাকে লক্ষ্য করে বলল, আমার পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। 4 জন লোক রাজীবকে এক সুইটকেস টাকা হাতে তুলে দিল। আমি শুধু তাকিয়ে দেখছিলাম, কিছুই বলতে পারিনি। তখন 4 জন লোক আমাকে তাদের গাড়িতে তুলে নিয়ে চলে যেতে লাগলো। রাজীব আমাকে টাকা দিল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। তারা বলল, চুপ থাক, কথা বলবি না, সব জানতে পারবি। 4 জন বিদেশি লোক আমাকে বিমানে উঠালো। আমি শুধু তাকিয়ে দেখছিলাম। আমাকে নিয়ে গেল নাইজেরিয়া দেশে। আমি তাদেরকে বললাম, আমাকে এখানে আনলেন কেন? আমি আপনাদের তো কোনো ক্ষতি করিনি। আমি কান্না করে বললাম, প্লিজ আমাকে নিজের দেশে দিয়ে আসুন। তখন 4 জনের মধ্যে একজন লোক আমাকে বলল, আজ থেকে এটাই তোর দেশ, তুই এখানেই থাকবি এবং আমাদের 4 জনের সেবাযত্ন করবি। আজ থেকে এটাই তোর চাকরি। আমাদের কথার অবাধ্য হলে ভালো হবে না। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে, আমি আপনাদের কথা শুনব। তারপর রাত হলো, আমার কিছুতেই ঘুম আসছে না। তখন 4 জনের মধ্যে একটি লোক 12 ইঞ্চি একটা ছোট ল্যাপটপ আমার সামনে এনে দিল এবং ল্যাপটপে একটা ভিডিও ছেড়ে দিল। ভিডিওটি দেখার সাথে সাথে আমি হাউমাউ শব্দ করে কান্না করতে শুরু করি। আমি অজ্ঞান হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফিরল তখন আমার উঠতে কষ্ট হচ্ছিল। আমার শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না। আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে কি হয়েছিল। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, আমার স্বামী আমার সাথে এমন প্রতারণা কেন করল? আমি 4 জনের একজনের কাছে অনুরোধ করছিলাম যে কিসের জন্য আমার স্বামী আপনাদের হাতে আমায় তুলে দিল, এতে তার কি লাভ, এটা জানার জন্য। তখন তাদের মধ্যে থেকে একটি লোক আমাকে একটি চিঠি দিয়ে বলল, তোর স্বামী আমাদেরকে এই চিঠিটা দিয়েছিল। আমি চিঠিটা খুলে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। আমি চিঠিটা পড়লাম, তাতে লেখা ছিল, প্রিয় নিশি, আমি জানি তুমি ভালো নেই, কারণ তুমি যেখানে আছো সেখানে ভালো থাকার কথা না। আমি তোমার সাথে প্রেমের নাটক করেছি। ভালোবাসার নাটক করার উদ্দেশ্য ছিল আমি তোমাকে ওদের হাতে তুলে দেওয়া, কারণ আমি তোমাকে সত্যিকারে ভালোবাসিনি। আমি জানি এই কথাগুলো শুনে তোমার খুব কষ্ট হবে, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। আজ থেকে 5 বছর আগে আমার বোন তোমার বড় ভাই রাকিবকে খুব ভালোবাসত, কিন্তু তোমার ভাই মিথ্যা ভালোবাসার নামে আমার বোনকে ধোঁকা দিয়েছে। আমার নিষ্পাপ বোনটি পৃথিবী ছেড়ে চলে গেল ওপারে। কেন তোমার ভাই এমনটা করলো বলতে পারো? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর তাই আমার বোনের প্রতিশোধ নিতে তোমার সাথে আমি ভালোবাসার অভিনয় করি। আমি তোমার সাথে অভিনয়টা করতাম না, কিন্তু আমার বোনের আত্মা স্বপ্নে আমাকে এসে বলতো, ভাইয়া তুই প্রতিশোধ নে। আমি আমার বোনের আত্মার শান্তির জন্যই এই অভিনয় করেছি। এতে যদি আমার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের জন্য প্রতিদিন কষ্ট করে ভিডিও তৈরি করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।
প্রতিদিন রাতে আমার দেবরের ঘর থেকে বিভিন্ন আবেগপূর্ণ আওয়াজ শোনা যেত। সেই আওয়াজগুলো শুনে আমার মনেও এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি হতো। একদিন কৌতূহল সামলাতে না পেরে আমি তাদের ঘরের জানালার কাছে গিয়ে সবকিছু দেখতে শুরু করলাম। সেই মুহূর্তে যা দেখলাম তাতে আমার মন অবাক হয়ে গিয়েছিল। তখন দেবরকে দেখে আমার হৃদয়েও এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এখনও সেই মুহূর্ত আমার মনের গভীরে জায়গা করে আছে এবং তা আমি সহজে ভুলতে পারছি না। সবকিছু দেখে আমার আবেগকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে গিয়েছিল। তখন আমি একটি সিদ্ধান্ত নেই। সেদিন বাড়িতে অন্য কেউ ছিল না। রাতে আমি ভাবির বিশেষ পোশাক পরে দেবরের ঘরে চলে যাই। তারপর রাত গভীর হলে দেবর আমাকে তার হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়া। আমি দেখতে খুবই সাধারণ হলেও আমার জীবন একটু অন্যরকম। আমি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। ছোটবেলায় গ্রামে থাকতাম, যেখানে মানুষজন নিজেদের জীবনের নানা ঘটনা খুব খোলামেলাভাবে বলত। তখন আমার বয়স ছিল মাত্র ১৭ বছর। আমাদের মহল্লার মহিলারা নিজেদের জীবনের গল্প বলতে ভালোবাসত। এইসব গল্প শুনতে শুনতে আমার জীবনের পথও বদলে গিয়েছিল। তবে সেই রাতটি ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। আমি ছোট থেকেই কিছু বিষয় নিয়ে অনেক প্রশ্ন করতাম। আমাদের পাড়ার মহিলারা নিজেদের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে এমন খোলামেলা কথা বলত যে তা শুনলে আমার খুব অস্বস্তি হতো। আমি ভাবতাম, স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হয় তা তো একান্ত ব্যক্তিগত, এগুলো নিয়ে এত আলোচনা করার কি প্রয়োজন? এই ধরনের কথা শুনে আমি প্রায়ই সেখান থেকে সরে যেতাম। আমাদের পরিবারে আমরা ৪ জন ছিলাম, আমি, আমার মা বাবা এবং বড় ভাই। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল ঠিক ১ বছর আগে। আমার ভাবি ছিলেন খুব ভালো মনের মানুষ, কিন্তু তাকে কখনো নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে দেখিনি। আমি নিজেও শিক্ষিত ছিলাম এবং সবসময় ভাবতাম কিছু বিষয় ব্যক্তিগত রাখা উচিত। এরপর সময় কেটে গেল এবং একদিন আমার বাবা আমার জন্য একজন পাত্র ঠিক করলেন। পাত্র ছিলেন আমাদের গ্রামেরই একজন। নাম ঈশান। তিনি শিক্ষিত ছিলেন এবং শহরে একটি কোম্পানিতে চাকরি করতেন। ঈশানের পরিবারে তার মা এবং ছোট ভাই ছিলেন। তার ছোট ভাই কৃষিকাজ করতেন এবং কুস্তি লড়তে পছন্দ করতেন। আমার বাবার সিদ্ধান্তে আমার বিয়ে ঠিক হলেও আমাকে পাত্রকে দেখার অনুমতি দেওয়া হয়নি। আমি এতে খুব চিন্তিত ছিলাম, কিন্তু বাবার কথার বাইরে যাওয়া সম্ভব ছিল না। ১ মাসের মধ্যেই আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে দেখিনি। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে দেখি পুরনো একটি ইটের বাড়ি, যার মধ্যে একটি ছোট উঠোন আর ৪টি ঘর ছিল। সেই বাড়িতে একটিমাত্র বাথরুম ছিল। বিয়ের প্রথম দিনগুলোর সেই স্মৃতি এখনও আমার মনে খুব স্পষ্ট। জীবনের এই পরিবর্তন আমাকে এক নতুন অধ্যায় নিয়ে গিয়েছিল। আমার বিয়ে হয়ে গেছে এবং আমি এখন নতুন বাড়িতে আছি। বাড়িটি ছিল খুব সাধারণ। যেখানে একটি মাত্র বাথরুম ছিল যা সবাই ব্যবহার করত। যদিও শুরুতে সবকিছু অস্বস্তিকর মনে হচ্ছিল, আমি মেনে নিয়েছিলাম যে এখন থেকে এটাই আমার নতুন জীবন। পুরো দিনটি নানা কাজে কেটে গেল। রাতে যখন সময় এগিয়ে এলো, আমি আমার ঘরে বসেছিলাম। আজ ছিল আমার বিয়ের প্রথম রাত, আর আমি আমার স্বামী ঈশানের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর তিনি ঘরে এলেন, হাতে এক গ্লাস দুধ নিয়ে। তখনই আমি প্রথমবারের মতো তাকে ভালোভাবে দেখলাম। ঈশান দেখতে খুব সাধারণ ছিলেন, পাতলা গড়ন এবং একটু দুর্বল বলে মনে হচ্ছিল। প্রথমে আমি একটু হতবাক হয়েছিলাম, কারণ আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তবে আমি নিজেকে শান্ত করলাম এবং ভাবলাম, হয়তো সময়ের সাথে সবকিছু বদলাবে। অনেক পুরুষই বিয়ের পর শারীরিক ও মানসিকভাবে ভালো হয়ে ওঠে। ঈশান আমার কাছে এসে বসে বললেন, প্রিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমার মতো জীবনসঙ্গী পাওয়ার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে দেখেছি। আজ সেটা পূরণ হল। তিনি আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে দিয়ে বললেন, এটা পান করো। আমি একটু লজ্জা পেয়ে বললাম, আপনি আগে খান, তারপর আমি খাব। তিনি হেসে গ্লাস থেকে এক চুমুক নিলেন এবং তারপর আমাকে দিলেন। সেই মুহূর্তে আমার মনে হল, এই নতুন জীবনে আমি ধীরে ধীরে মানিয়ে নেব। ঈশান প্রথমেই দুধের গ্লাস থেকে এক চুমুক নিলেন, তারপর আমার দিকে এগিয়ে দিলেন। আমি বাকি দুধ পান করলাম। তার এই আচরণে আমার মনে ভালো লাগার অনুভূতি জন্ম নিল। তখন তার ব্যবহার আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। কিছুক্ষণ পর ঈশান আমার হাত ধরে আমাকে কাছে টেনে নিলেন। আমার মনে এক অদ্ভুত উত্তেজনায় ভরে উঠেছিল। কিন্তু আচমকা তিনি নিজেকে দূরে সরিয়ে নিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়লেন। আমি খুবই বিভ্রান্ত হয়ে পড়লাম।
আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত এবং আমি এই রাতকে বিশেষভাবে মনে রাখার মতো করে কাটানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে রইলাম আর চিন্তা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম ঈশান গভীর ঘুমে তলিয়ে গেছেন। আমি তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম, তবে মনকে স্থির করতে পারছিলাম না। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি। সকালে ঘুম ভাঙতেই দেখলাম সূর্যের আলো ঘর ভরে গেছে। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর বাইরে এসে দেখি আমার ছোট ভাবি বাসন মাজছেন। আমি তার পাশে গিয়ে সাহায্য করতে লাগলাম। ভাবি মুচকি হেসে বললেন, প্রিয়া ভাবি, কাল রাতে কেমন কাটল? নিশ্চয়ই খুব আনন্দময় ছিল, তাই না? জার্জিকে বেশি বিরক্ত তো করেননি বলেই তিনি হাসতে লাগলেন। তার কথা শুনে আমি এক মুহূর্তে নির্বাক হয়ে গেলাম। কি উত্তর দেব তা ভেবে পেলাম না। আমার ভাবির কথাগুলো শুনে মনে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি তার কোনো উত্তর দিলাম না, বরং তার সঙ্গে হেসে হেসে কথা চালিয়ে যেতে থাকলাম। তখন আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, তোমার বিয়ে আগে কিভাবে হলো? ঈশান ভাই তো মুবিন ভাইয়ের থেকে বড়। তাই না? ভাবি একটু হাসি দিয়ে বললেন, জার্জি বিয়ের বিষয়ে একেবারেই আগ্রহী ছিলেন না। শাশুড়ির জোরাজুরিতে তার বিয়ে হয়েছিল। তার কথা শুনে আমি একটু থমকে গেলাম। কথাগুলো শুনে মনে হলো যেন আমার স্বামীর মধ্যে কিছু অভাব রয়েছে। কিন্তু আমি কোনো মন্তব্য করলাম না। আমরা তখন বাসন মাজছিলাম এবং এর পাশাপাশি গল্প করছিলাম। এমন সময় ভাবির ছোট ছেলের কান্নার শব্দ ভেসে এলো। তিনি তাড়াতাড়ি বললেন, প্রিয়া ভাবি, এই বাসনগুলো তুমি একটু দেখে নিও। আমি ছেলেকে সামলে আসি, এই বলে তিনি ছেলের দিকে চলে গেলেন। আমি একা বসে থেকে কাজ করতে লাগলাম আর ভাবছিলাম, নতুন সংসারের প্রতিটি দিন হয়তো আমাকে এমন অজানা গল্পের মুখোমুখি করবে। বাড়ির কাজগুলো ধীরে ধীরে শিখে নিচ্ছিলাম। একদিন সকালে বাথরুম থেকে ফিরে রান্নাঘরে গেলাম। সেখানে দেখি শাশুড়ি সবজি কেটে নিচ্ছেন। আমাকে দেখে তিনি বললেন, বুমা, সবজি তো কেটে দিয়েছি, এবার তুমি সবার জন্য চা বানিয়ে দাও। আমি তাড়াতাড়ি চা বানিয়ে সবার হাতে তুলে দিলাম। এরপর ভাবির সঙ্গে রান্নায় সাহায্য করতে শুরু করলাম। এভাবেই 10 দিন কেটে গেল। তবে প্রতিদিন রাতে আমি একই হতাশার মুখোমুখি হতাম। আমার স্বামীকে আমি জিজ্ঞাসা করতাম, তুমি কেন এমন করছ? কেন আমাকে সময় দিচ্ছ না? কিন্তু তিনি কোনো উত্তর দিতেন না। মুখ ফিরিয়ে শুয়ে পড়তেন। আমি অনেক চেষ্টা করতাম নিজেকে সামলে রাখার। আমার মনের ভেতর যন্ত্রণা বাড়তে থাকলেও কাউকে কিছু বলার সাহস করতাম না। কিছুদিন পর আমার স্বামী শহরে তার কাজের জন্য চলে গেলেন। আমি তাকে থামানোর চেষ্টা করিনি। কিন্তু মনে একটাই প্রশ্ন ছিল, কেন এই সম্পর্ক এমন হচ্ছে? প্রত্যেক নারী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন আশা করে। সংসার সুখে চলার জন্য শুধু অর্থ বা খাবার যথেষ্ট নয়। স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু অনুভূতি থাকে যা একজন নারীর মনে সুখ ও পরিপূর্ণতার অনুভূতি নিয়ে আসে। কিন্তু আমার স্বামীর মধ্যে সেই চেষ্টার অভাব আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি চুপচাপ সময় কাটিয়ে দিলাম আর মনে মনে ভাবলাম, হয়তো সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ে করার পর প্রত্যেক মেয়ে ভাবে তার নতুন সংসার তার জীবনের সবচেয়ে সুখময় অধ্যায় হবে। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম, আমার স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে। আমার স্বামী ঈশান কাজের জন্য শহরে চলে গেলেন। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল যেন জীবনের সব আশা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে আমি একাই 6 মাস কাটিয়ে দিলাম। এই 6 মাসে আমার স্বামী মাত্র 10 দিনের জন্য বাড়ি এসেছিলেন, তাও যেন তার মধ্যে কোনো আগ্রহ ছিল না। আমার মন ভেঙে যাচ্ছিল, কিন্তু কাউকে কিছু বলতে পারিনি। নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। তবে এ সময় এক বিষয় খুব খারাপ লাগত। আমার ছোট ভাবিকে দেখে আমার মনে ঈর্ষা হতো। তার স্বামী একজন পরিশ্রমী কৃষক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। তাদের দাম্পত্য জীবন সুখে ভরা ছিল। একদিন আমি শাশুড়িকে বললাম, মা, আমি একবার আমার বাপের বাড়ি যেতে চাই। তিনি অনুমতি দিলেন। পরদিন সকালে আমার দেবর আমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে নিজে আবার ফিরে গেলেন। বাপের বাড়িতে পৌঁছানোর পর মা ও ভাবি আমার কাছে জানতে চাইলেন, শ্বশুরবাড়ি কেমন? তোমার সেখানে সময় ভালো কাটছে তো? আমি চুপ করে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মনের কষ্ট কাউকে বোঝাতে পারছিলাম না। বাপের বাড়িতে গিয়ে সবাই যখন আমার শ্বশুরবাড়ির খোঁজ খবর নিতে লাগল, আমি মুখে হাসি রেখে বললাম, সব ঠিক আছে, কিন্তু যার ঠিক থাকার কথা সেই ঠিক নেই। এ কথা কারো সঙ্গে বলার সাহস হয়নি। আমি জানতাম এ কথা বললে সবাই কেবল হাসবে। ধীরে ধীরে আমি বাপের বাড়ির মহিলাদের সঙ্গে বসতে শুরু করলাম।
তারা নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা, বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলত। আমি তাদের কথা মন দিয়ে শুনতাম, কিন্তু কিছুই বলতাম না। আমার তো বলার মতো কিছুই ছিল না। ওই মহিলারা এমনভাবে তাদের গল্প বলত, যেন সবকিছুই খুব স্বাভাবিক। তাদের কথায় আমার মন কখনো দোলা দিয়ে উঠত, কখনো সইতে না পেরে ব্যথিত হতো। আমি ভাবতাম, ইস, আমার স্বামী যদি আমাকে এভাবে ভালোবাসত। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমার মনের ভেতরে যে পরিবর্তন হচ্ছিল, তা আমি নিজেও টের পাচ্ছিলাম। বাপের বাড়িতে কাটানো 1 মাসে তাদের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। আমি অনুভব করছিলাম, আমিও আমার স্বামীর সঙ্গে এক সুন্দর সম্পর্ক চাই, যেখানে ভালোবাসা ও অনুভূতির গভীরতা থাকবে। হঠাৎ একদিন আমার দেবর এসে বলল, চলুন, আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে হবে। মা বাবা আনন্দের সঙ্গে আমাকে বিদায় দিলেন। আমি আবার আমার শ্বশুরবাড়ি ফিরে এলাম। কিন্তু ফিরে দেখলাম, আমার স্বামী তখনও শহরে। বাড়িতে ফিরে আসি, মনটা একটু বিষণ্ণ ছিল। তখন গরমকাল চলছিল, এবং এই গরমে ঘরে ঘুমানোর সময়ও তাপমাত্রা অসহ্য লাগছিল। এক রাতে, রাত প্রায় 1টার দিকে, বাথরুমে যাওয়ার জন্য আমি ঘুম থেকে উঠি। দেবরের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না, কেন এমন শব্দ হচ্ছে। আমার কৌতূহল বাড়তে থাকে, এবং আমি তাদের ঘরের জানালার পাশে গিয়ে একটু উকি দেই। ঘরে হালকা আলো জ্বলছিল, পাখা চলছিল, এবং জানালাগুলো খুলে রাখা ছিল তীব্র গরমের কারণে। যে দৃশ্য দেখলাম তা আমার মনের গভীরে একটা ঝড় তুলে দিল। আমি ভেতরে থেকে অবাক হয়ে ভাবছিলাম, কিভাবে এমন একটা দৃশ্য আমাকে প্রভাবিত করতে পারে। নিজের ভেতরে ভীষণ অপরাধবোধ কাজ করছিল, যেন আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত ছিল না। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে আসি, বাথরুমে যাই এবং তারপর আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়ি। কিন্তু আমার চোখে আর ঘুম নেই। বিছানায় শুয়ে শুয়ে আমি শুধু ভাবছিলাম, কেন আমি এমন অনুভব করছি। আমার মনকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে এই ভাবনাগুলো ঠিক নয়। এভাবেই ধীরে ধীরে আমার জীবনের প্রতিদিনের গল্প এগিয়ে যেতে থাকে। এমন ঘটনা প্রায়ই প্রায় ঘটছিল। তার কিছুদিন পর আবার আমি সেই একই ঘটনার সম্মুখীন হই। সন্ধ্যার গরম আবহাওয়ায় বাড়ি ভেতরে থাকলেও ঘুমাতে অসুবিধা হচ্ছিল। এক রাতে ঘুম ভেঙে আমি বাইরে এসে বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটি ঘরের কাছ থেকে অদ্ভুত শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারছিলাম না যে এটি কী কারণে হচ্ছে। কৌতূহলী হয়ে আমি জানালার দিকে এগিয়ে যাই। জানালা থেকে ভেতরে উকি দিয়ে দেখি, ঘরে হালকা আলো জ্বলছিল এবং পাখা চলছিল। দৃশ্যটি দেখে আমি অবাক হয়ে যাই। দৃশ্যটি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। আমি দ্রুত সেখান থেকে সরে আসি এবং নিজের ঘরে ফিরে যাই। সকাল হলে আমি আমার ছোট ভাবিকে দেখি একটু অস্বাভাবিকভাবে হাঁটছেন। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, কি ব্যাপার? মনে হচ্ছে শরীরটা ভালো নেই। তিনি লজ্জা পেয়ে বললেন, হ্যাঁ, বোন, একটু কোমরে ব্যথা হচ্ছে। আমি মজা করে বললাম, দেখি, তোমার স্বামী যেন তোমাকে একটু বেশিই ভালোবাসে। তিনি লজ্জায় মৃদু হেসে বললেন, বুঝলে দিদি, আমার স্বামী দিনভর মাঠে কাজ করে এত পরিশ্রম করেও রাতে আমাকে সময় দেয়। আমি বলি, একটু ক্লান্তি নিয়ে বিশ্রাম নাও। কিন্তু সে বলে, তোমাকে ভালোবাসা ছাড়া আমার দিন শেষ হয় না। এখন আমি কি করি বলো? তার এই কথা শুনে আমার মনে এক ধরনের ঈর্ষা কাজ করল। তবে নিজের আবেগগুলো চেপে রেখে আমি তাকে সান্ত্বনা দিলাম। সেই দিনই তার মায়ের বাড়ি থেকে ফোন এলো। তার মা অসুস্থ, ফলে তাকে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হল। পরের দিন সকালে আমার ছোট ভাবি তার মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার সময় তিনি আমাকে বললেন, দিদি, তোমার দেওর আজ সন্ধ্যায় ফিরে আসবে। দয়া করে রাতের জন্য তার জন্য দুধ গরম করে দিয়ে দিও। আমাকে 1 মাস মায়ের কাছে থাকতে হবে। আমি হেসে বললাম, তুমি নিশ্চিন্তে যাও, আমি তার ভালোভাবে যত্ন নেব। সন্ধ্যায় দেবর বাড়ি ফিরল। রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে চলে গেল। আমি দেবরের জন্য দুধ গরম করলাম এবং তার ঘরে গিয়ে দিলাম। ঘরে ঢুকে দেখি হালকা আলো জ্বলছে, আর সে বিছানায় শুয়ে আছে। আমি দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে বাইরে চলে এলাম। ঘরে ফিরে এসে মনটা অস্থির হয়ে উঠল। সেই মুহূর্তে দেখা দৃশ্য এবং নিজের অনুভূতিগুলো মনের গভীরে ছাপ ফেলে দিল। আমি ভাবছিলাম, কেন এমন অনুভূতি হচ্ছে। আমার স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তার সঙ্গে কিছু অভাব বোধ করছিলাম। আমি নিজের আবেগগুলো সামলানোর চেষ্টা করছিলাম,
কিন্তু মন বারবার বলে উঠছিল, তোমার জীবনের কিছু সিদ্ধান্ত হয়তো ভুল ছিল, তবে আমি জানতাম নিজের পরিবার ও নীতিবোধের কথা ভেবে আমাকে এই চিন্তাগুলো থেকে মুক্ত হতে হবে। আমার দেবরের প্রতি এমন অনুভূতির কারণে আমি নিজের কাছে অপরাধবোধে ভুগছিলাম। সিদ্ধান্ত নিলাম, এই চিন্তাগুলো থেকে মুক্তি পেতে আমাকে আরও বেশি শক্ত হতে হবে এবং নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সেদিন সন্ধ্যায় আমি গভীর চিন্তায় ডুবেছিলাম। আমার স্বামীর প্রতি আমার সমস্ত ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিন তার কাছ থেকে সেই মানসিক শান্তি পাইনি। মনকে বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু তৃষ্ণা যেন দিন দিন বাড়ছিল। একদিন পরিস্থিতি এমন হলো যে আমার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে শুধু আমি আর আমার দেবর ছিলাম। এক গভীর রাতে হঠাৎ করে একটি নতুন ভাবনা মাথায় এলো। আমি ভেবেছিলাম, যদি দেবরকে আমার দুঃখের কথা খুলে বলি। অনেক ভেবেচিন্তে আমি তার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতে আমি আমার ঘরে বসেছিলাম। সাহস সঞ্চয় করে আমি দেবরের ঘরে গেলাম। সে প্রথমে হতবাক হয়ে গেল। আমি তাকে বুঝিয়ে বললাম যে কতটা একাকিত্বে ভুগছি। দেবর শান্তভাবে আমার কথা শুনল। কিছুক্ষণ পরে সে আমাকে সান্ত্বনা দিতে শুরু করল। সেই রাত ছিল অন্যরকম। কথোপকথনের মধ্য দিয়ে আমরা একে অপরকে বুঝতে শুরু করলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে একটি অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগল। কিন্তু সেই মুহূর্তেই আমার মনের মধ্যে দ্বিধা জন্মাল। এটা কি ঠিক হলো? পরবর্তী দিনগুলোতে আমি অনুভব করলাম আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। তার মধ্যেই একদিন রাতে যখন আমি দেবরের ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার শাশুড়ি আমাকে দেখে ফেললেন। তিনি আমাকে কিছু বলেননি, কিন্তু তার চোখের সন্দেহের আভাস স্পষ্ট ছিল। পরদিন তিনি সরাসরি আমাকে প্রশ্ন করলেন, তুমি এত রাতে দেবরের ঘরে কেন যাও? আমি তার প্রশ্নের জবাব দিতে পারছিলাম না। কিন্তু তিনি আমাকে বকাঝকা শুরু করলেন। শেষ পর্যন্ত আমি বললাম, মা, আপনি জানেন যে আপনার বড় ছেলে আমাকে কোনোদিন সঠিক ভালোবাসা দিতে পারেনি। আমি এই সম্পর্কের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছি, কিন্তু আমি একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার কথা শুনে তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এমন কোনো কাজ করো না যা আমাদের পরিবারের মানসম্মান নষ্ট করে। আমার বিয়ের পর থেকেই আমি একটি অনিশ্চয়তায় বসবাস করতে শুরু করি। স্বামীর প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আমি কোনোদিনই সেই আত্মিক ও মানসিক শান্তি পাইনি। স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন, আর আমার প্রতি তার কোনো দায়িত্ববোধের প্রকাশ ছিল না। একদিন আমি আমার শাশুড়ির সঙ্গে আমার এই অসন্তুষ্টির কথা শেয়ার করলাম। আমি বললাম, মা, আপনি হয়তো জানেন না, কিন্তু আমি এই বিয়েতে মানসিক শান্তি পাইনি। একজন নারী তার জীবনে যতটুকু আশা করে আমি ততটুকু পাইনি। আপনি কি জানেন আমি কতটা একাকিত্বে ভুগছি? আমার কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। তিনি বললেন, আমি ভেবেছিলাম সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে তোমার কষ্ট অনেক গভীর। আমি বুঝতে পারিনি যে তোমার এই পরিস্থিতি এতটা গুরুতর। এরপর কয়েকদিন ধরে শাশুড়ি আর আমার মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ একদিন তিনি আমার স্বামীকে ফোন করে সবকিছু জানালেন। স্বামী প্রথমে কিছুই বলল না, কিন্তু তার চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। পরদিন সকালে আমি আমার ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি ফিরে এলাম। বাড়িতে পৌঁছে আমি আমার মনের সব কথা আমার মা এবং বড় ভাবির কাছে বললাম। তারা আমার দুঃখ শুনে খুবই মর্মাহত হলেন। ভাবি শাশুড়িকে ফোন করে আমার পরিস্থিতি নিয়ে কথা বললেন এবং তাদের সিদ্ধান্তের সমালোচনা করলেন। এরপর আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমার জন্য একটি নতুন জীবন শুরু করা উচিত। কিছুদিন পর আমার ভাই এবং বাবা একটি নতুন সম্পর্কের প্রস্তাব নিয়ে এলেন। একজন সুদর্শন এবং সদয় স্বভাবের মানুষ আমার জীবনে এলো। আমার জীবনে অনেক ওঠাপড়ার পর অবশেষে একটি নতুন অধ্যায় শুরু হয়। আমার বিয়ে হয়েছিল একজন দয়ালু এবং দায়িত্বশীল মানুষ, আমনের সঙ্গে। আমনের প্রথম স্ত্রী 6 মাস আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান। তার পরিবারে তার মা-বাবা এবং ছোট একটি বোন ছিল, যে খুবই মিষ্টি স্বভাবের। আমার বিয়ের 15 দিনের মাথায় আমি নতুন শ্বশুরবাড়িতে প্রবেশ করি। আমন একজন সৎ এবং প্রতিষ্ঠিত মানুষ। তিনি তার অফিসে উচ্চপদে কাজ করেন। তার ভালোবাসা এবং যত্নে আমার মনে শান্তি আসতে শুরু করে। আমার শ্বশুরবাড়ির মানুষগুলোও আমাকে খুব স্নেহ করতেন। ধীরে ধীরে আমার পুরনো জীবনের দুঃখগুলোকে ভুলে গিয়ে আমি নতুন জীবনে মেতে উঠি। আমার স্বামী আমার প্রতি সবসময় যত্নশীল ছিলেন এবং আমাকে সেই ভালোবাসা দিয়েছিলেন যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে আশা করে।
আমিও তাকে পুরো মন থেকে ভালোবাসতে শুরু করি। জীবনের নতুন অধ্যায়ে এসে আমি উপলব্ধি করলাম, যখন জীবনে প্রকৃত ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা থাকে, তখন কোনো ভুল পথে হাঁটার প্রয়োজন হয় না। আমি সুখের জীবন কাটাতে শুরু করলাম এবং আমার ভেতরের সমস্ত হতাশাকে পেছনে ফেলে দিলাম। মানুষের জীবনে প্রতিটি স্বপ্ন পূরণের জন্য সঠিক সময় এবং সুযোগ দরকার। একজন নারীর জীবনে বিয়ে একটি নতুন আশা নিয়ে আসে, কিন্তু সেই আশা যদি পূর্ণ না হয়, তখন সে এক ধরনের ভাঙন অনুভব করে। অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যায়, তবে এটা মনে রাখা উচিত, সঠিক সিদ্ধান্তই জীবনকে সুন্দর করে তুলতে পারে। অনেক সময় পরিস্থিতি মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে সেই ভুল পথ থেকে বেরিয়ে আসা সম্ভব। এটি দেখায় যে ভুল কখনো চূড়ান্ত নয়, বরং এটি সংশোধনের সুযোগ দেয়। গল্পের চরিত্রটি তার নিজের উপর বিশ্বাস রেখে নতুন জীবনের জন্য প্রস্তুতি নিয়েছে। এটি আমাদের শেখায় যে নিজের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস জীবনকে এগিয়ে নিয়ে যায়। গল্পটি আমাদের জীবনের নানা দিক সম্পর্কে নতুন উপলব্ধি দেয় এবং অনুপ্রেরণা যোগায়। এটি দেখায় যে সঠিক দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় মনোবল থাকলে যে কোনো চ্যালেঞ্জকে জয় করা সম্ভব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের উৎসাহ দেয়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমার স্বামী একটি নতুন শহরে কাজ করতে যাওয়ার পর আমি আর আমার দেবর একাই বাড়িতে থাকতাম। স্বামী চলে যাওয়ার পর থেকে দেবর আমার প্রতি বিশেষ নজর দিতে শুরু করল। সে প্রতিদিন আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসত, কিন্তু যখনই আমি সেগুলো খেতাম বা পান করতাম, রাতে ঘুমানোর পর সকালে দেখতাম আমার জামাকাপড় এলোমেলো হয়ে আছে। এসব দেখে আমি অবাক হতাম, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারতাম না। একদিন সে আমার জন্য জুস নিয়ে এলো, কিন্তু আমি সেটা না খেয়ে বিছানায় চলে গেলাম এবং ঘুমিয়ে পড়ার ভান করলাম। তখন গভীর রাত। রাতের কোনো এক সময় দেবর আমার রুমে প্রবেশ করল এবং খারাপ আচরণ শুরু করল। সে আমার গায়ে হাত বলাতে লাগল। তখনই আমি ভয়ে চিৎকার করলাম। আমার নাম সুমি, আমি দেখতে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা, শরীরের গঠন নাই বা বললাম। বাইরে বের হলে ছেলেরা আমার দিকে চেয়ে থাকে, মনে হয় তারা আমাকে কিছু বলতে চায়। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বয়স মাত্র 23 বছর। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল ভালো একটি বাড়িতে থাকার, কিন্তু সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি। আমি বেশি পড়াশোনা করতে আগ্রহী ছিলাম না, তাই একাদশ শ্রেণী পর্যন্তই পড়েছি। 2 ভাইয়ের মধ্যে একমাত্র আমিই ছিলাম আমার বাবা মায়ের অনেক আদরের। বড় ভাই শহরে একটি কোম্পানিতে কাজ করত। বাবা ছুটিতে বাড়ি ফিরলে মা তাকে বলতে লাগলেন যে বড় মেয়ের এখনই বিয়ে দেওয়া উচিত। বাবাও এই বিষয়ে চিন্তিত ছিলেন, তাই তিনি আমার জন্য একটি ছেলে খুঁজতে লাগলেন। পরের দিনই বাবার সঙ্গে ছেলেটির দেখা করতে আসে। সে পাশের শহর থেকে এসেছিল। ছেলেটির নাম ছিল সুনীল। তার মা বাবা ছিলেন না, তবে তার এক ছোট ভাই ছিল, যাকে সে নিজের ভাইয়ের মতোই দেখত। বাবা মা এই সম্পর্কটি পছন্দ করেছিলেন কারণ এটি একটি ছোট পরিবার ছিল এবং বাড়িতে কোনো অভাব ছিল না। রোহিতের ছোট ভাইয়ের নিজস্ব একটি ইলেকট্রনিক দোকান ছিল, যা তিনি নিজেই পরিচালনা করতেন। সবকিছু ঠিকঠাক হওয়ার পর 1 মাস পর আমি সুনীলকে বিয়ে করলাম এবং শ্বশুরবাড়িতে এলাম। সুনীল এর বাড়ি দেখে বুঝলাম আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিয়ের প্রথম রাতের ঘটনায় আমি খুবই নার্ভাস ছিলাম। রুমে বসে আমি কেবল আমার স্বামীর আসার অপেক্ষা করছিলাম, কিন্তু আমার মধ্যে যে ভয় ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমাদের জীবন একটা নতুন সূচনা নিতে চলেছে। সবাই চায় তাদের বিয়ের প্রথম রাতটিকে স্মরণীয় করে রাখতে। কিন্তু আমার অবস্থা খারাপ হতে থাকে। তারপর হঠাৎ করেই দরজা খুলে আমার স্বামী ভেতরে এলেন। তিনি আমার কাছে বসলেন এবং বললেন, সুমি, আমি জানি আমার ছোট ভাই আমার আসল ভাই, তাকে আমি আমার বাবা মায়ের মৃত্যুর পর থেকে খুব যত্নে রেখেছিলাম। তুমি যেমন আমার প্রতি যত্নবান, তেমনি তুমি আমার ভাইয়ের যত্ন নিবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে সে এখনও বিয়ে করেনি কেন? সুনীল জানালেন যে ছোট ভাই হৃদরোগে ভুগছে এবং সেই রোগী একদিন তার জীবন কেড়ে নিবে। তাই তিনি বিয়ে করতে রাজি হননি। আমি চুপচাপ তার কথা শুনছিলাম। তারপর সে আমার হাত ধরে তার ভালোবাসা দেখাতে লাগল। তার এই আন্তরিকতার কারণে আমার মনেও অনুভূতি জাগতে শুরু করে।
আমরা একে অপরকে সমর্থন করে অনেকক্ষণ কথা বললাম। এই ঘটনার আগে আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু এখন আমি অনেক ভালো অনুভব করতে লাগলাম। রাতের ক্লান্তিতে কখন আমাকে ঘুমের জগতে নিয়ে গেল বুঝতেই পারিনি। সকালে উঠে দেখলাম আমার জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ফ্রেশ হতে বাথরুমে গেলাম, তবে কোমরে হালকা ব্যথা অনুভব করছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম সুনীল রান্নাঘরে চা বানাচ্ছেন। বাড়িতে আর কোনো মহিলা ছিল না, তাই আমি তাকে বললাম, তুমি ফ্রেশ হও, আমি নাস্তা তৈরি করছি। দেবর ও স্বামী দুজনেই হলের মধ্যে বসে চা নাস্তা করছিলেন। আমিও সেখানে বসে চা পান করতে লাগলাম। এভাবেই আমার বিয়ের 6 মাস কেটে গেল। তবে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দেবর আমার দিকে বেশি তাকাতেন। আমি এটাকে তার স্নেহ হিসেবে নিয়েছিলাম। আমি স্থির হয়ে ভাবছিলাম, যখন একদিন আমার স্বামী জানালেন যে তিনি অন্য শহরে একটি ভালো চাকরি পেয়েছেন, তাই তাকে এখন থেকে অন্য শহরে থাকতে হবে। তার কথায় আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আমি এখানে একা কি করব? তখন তিনি বললেন, চিন্তা করো না, তুমি আমার ভাইয়ের সঙ্গে থাকবে। তিনি খুব ভালো মানুষ, তোমার যত্ন নেবে, এবং তোমারও তার যত্ন নেওয়া উচিত। আমার স্বামীর এই কথায় আমি রেগে গিয়ে বললাম, আপনি কি বলছেন? আমার যদি কিছু লাগে তাহলে কাকে বলবো? তিনি বললেন, কয়েকদিন সহ্য করো, তারপর তোমাকে আমার কাছে নিয়ে আসব। এভাবে বলেই তিনি চলে গেলেন। পরদিন আমি বিষণ্ণ মুখে আমার রুমে ফিরে এলাম। এমন সময় আমার দেবর এসে বললেন, সুমি ভাবি, বেশি চিন্তা করো না, আমি আছি, তুমি যা খুশি বলো। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আমি বাইরে এসে ঘরের কাজ করতে লাগলাম। কাজ শেষ করে বাথরুমে গেলাম। গোসল করার সময় দরজা বন্ধ করিনি। তখন মনে হলো কেউ আমাকে দেখছে। ভাবলাম এটা শুধু আমার মনের ভুল, কারণ বাড়িতে আমি একাই ছিলাম। কিছুক্ষণ পর গোসল সেরে রুমে গিয়ে পোশাক পরিবর্তন করছিলাম। সেই সময় আমি নিজেকে আয়নায় দেখছিলাম, আমাকে অনেক সুন্দর লাগছিল। এ অবস্থায় মনে হচ্ছিল যেন কেউ আমাকে গোপনে দেখছে, যদিও এর আগে কখনো এমন অনুভূতি হয়নি। রাতে বিছানায় শুয়ে আমার স্বামীকে খুব মিস করতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। একরকম রাত কাটাতে হতো। কাজের ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। অন্য শহরে গিয়ে স্বামী এক শূন্য দিন কাটিয়ে দিলেন। আমরা ফোনে কথা বলতাম, কিন্তু একজন মহিলা যা চায় তা ফোনে পাওয়া যায় না। আমি যুবতী ও সুন্দরী ছিলাম, তার অনুপস্থিতি খুব অনুভব করছিলাম। একদিন রাতে দেবর বাড়ি ফিরলেন। তিনি আমার জন্য জুস নিয়ে এসে বললেন, ভাবি, নাও খাও। গত কয়েকদিন ধরে কাজে ব্যস্ত ছিলাম, তাই কিছু আনতে পারিনি। এখন আমার কাছে কাজ কম, তোমার যত্ন নিতে পারবো। আমি বললাম, না ভাই, এর কি দরকার? এখানে না থাকায় তোমার সব দায় আমার। তুমি সুখে থাকলেই আমি সুখী হব। এসব শুনে ভাবলাম, সুখ শুধু স্বামীর সঙ্গেই পাওয়া যায়। রাতের খাবার খেয়ে রুমে গিয়ে জুস পান করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে চোখ খুলতেই কিছুটা ব্যথা অনুভব করলাম, আর আমার সব কিছু এলোমেলো ছিল। আমি কিছু বুঝতে পারলাম না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে গেলাম। তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা করতে লাগলাম। দেবরের দৃষ্টির পরিবর্তন আমি স্পষ্টতই লক্ষ্য করছিলাম। বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না। দেবরের দৃষ্টি আমাকে অস্বস্তি দিচ্ছিল, তবে প্রমাণ না থাকায় আমি নাস্তা তৈরি করে দেবরকে দিতে গেলাম। তিনি মুচকি হেসে বললেন, আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছ। তার এই প্রশংসায় আমি স্তব্ধ হয়ে গেলাম এবং লজ্জায় সেখান থেকে চলে এলাম। দেবর আমার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করেছেন, এমনটা আমি লক্ষ্য করছিলাম। আরও 10 দিন কেটে গেল। এই সময়ে দেবর প্রতি রাতে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, যা খাওয়ার পর আমি অসুস্থ অনুভব করতাম। দেবর আমার খুব কাছে আসতে শুরু করেছেন এবং আমার সঙ্গে এমনভাবে মজা করতেন যা অস্বস্তিকর ইঙ্গিত বহন করত। আমার স্বামী একজন ভালো মনের মানুষ, তাই আমি এসব কথা তাকে বলতাম না, তবে তার দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ ছিল যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আমি সুনীলকে খুব মিস করছিলাম। তাকে বললাম, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি থাকতে পারব না। সুনীল বলল, আমি এখনই ছুটি পাব না, কারণ অনেক স্টাফ ছুটিতে আছে এবং আমাকে আরও কাজ করতে হবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে বুঝতে চায়নি। এমনকি দেবরের আচরণ সম্পর্কেও কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু সে বিশ্বাস করছিল না। ফোন রেখে আমি দুঃখে ভেঙে পড়লাম এবং আমাদের সব স্বপ্নের কথা ভাবতে লাগলাম। স্বামী ছাড়া আমি আর থাকতে পারছিলাম না।
আমি লক্ষ্য করলাম আমার দেবর মাঝে মাঝে আমার রুমে আসতেন এবং তিনি বলতেন, যদি তোমার প্রয়োজন হয় আমাকে বলো। তার কথায় আমি ভয় পেয়ে যেতাম এবং ভাবতাম, কেন সে আমার সঙ্গে এভাবে কথা বলছে। এক রাতে দেবর জুস নিয়ে এসে বললেন, ভাবি নাও, সারাদিনের কাজের পর একটু স্বস্তি পাবে। আমি বিছানায় শুয়ে পড়লাম। সকালে চোখ খুলে দেখি শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। রাতে ঘুমানোর পর সকালে উঠে দেখি আমার জামাকাপড় ছিন্নভিন্ন হয়ে আছে। এখন আমি নিশ্চিত যে বাড়িতে আমি এবং দেবর ছাড়া আর কেউ নেই। দেবর সম্পর্কে সন্দেহ আরও দৃঢ় হল। আমার দেবরের মনোভাবও অনেক বদলে গেছে, যা আমাকে আরও উদ্বিগ্ন করেছিল। ফ্রেশ হতে বাথরুমে গেলাম, কিন্তু দেবর এর মুখে একই রকমের হাসি দেখে সিদ্ধান্ত নিলাম যে আজ রাতেই তার সাথে কথা বলবো। সারাদিন অপেক্ষা করছিলাম। রাতে দেবর আবার জুস নিয়ে এলেন। রাতের খাবার খেয়ে আমি রুমে চলে গেলাম, কিন্তু আজ আমি সেই জুসটি পান করিনি। সন্দেহ ছিল এতে কিছু মেশানো হয়েছে। আমি জেগে থাকলাম এবং দেবর এর আসার অপেক্ষা করতে লাগলাম। তখন আমার মনে হলো স্বামীকেও এই ব্যাপারটি জানানো দরকার। তাই মোবাইল ক্যামেরাটি চালু করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে দেবর রুমের দরজা খুললেন। আমি গভীর ঘুমের ভান করলাম। তিনি আমার কাছে এসে অশোভন আচরণ করতে শুরু করলেন। আমি তখন উঠে বসলাম। তিনি বিস্মিত হয়ে বললেন, তুমি জেগে আছো? আমি বললাম, আমি তোর ভাইয়ের বউ। তোর ভাই তোর ভরসায় আমাকে রেখে গেছে, কিন্তু তুই তো তোর ভাই এর বউয়ের সাথে এসব করছিস। দেবর হতভম্ব হয়ে বললেন, আমাকে ক্ষমা করো, আমি এমন অবস্থায় দেখে নিজেকে সংযত করতে পারিনি। যখন থেকে তোমাকে ওই অবস্থায় দেখলাম তখন থেকেই এসব চিন্তা মাথায় আসতে শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম, কখন থেকে দেখলে? তিনি বললেন, একদিন তুমি বাথরুমে গোসল করছিলে, আমি কাজ থেকে বাসায় ফিরছিলাম। তখন চোখ তোমার দিকে পড়ল। তুমি যখন গোসল সেরে রুমে গেলে, ভাবলে বাড়িতে কেউ নেই, দরজা খোলা রেখে আয়নায় নিজেকে দেখছিলে। তোমাকে ওই অবস্থায় দেখে আমার ভেতরের অনুভূতি উথলে উঠেছিল। সেদিন কোনোরকমে নিজেকে সামলে নিয়েছিলাম, কিন্তু তোমার সেই দৃশ্যটা আমার মনে গেঁথে গিয়েছিল। তারপর ভাবলাম এর একটা সমাধান খুঁজতে হবে। আমি তোমার জন্য খাবার ও পানীয় আনতে শুরু করলাম, যেগুলোতে আগে থেকেই চেতনানাশক ওষুধ মেশাতাম। সরাসরি কিছু বলতে পারিনি, কারণ আমি আমার ভাইকে খুব ভালোবাসি এবং তার স্ত্রীর সাথে এমন কিছু করতে চাইনি। আমি চেয়েছিলাম তুমি অজ্ঞান হয়ে যাবে, যাতে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারি, আর তোমার কিছুই জানা হবে না। তারপর দেবর বলতে থাকলেন, আমি এসব করেছি যাতে আমার ভাইয়ের চোখে ধরা না পড়ি। আমি তার কথা শুনে কাঁদতে লাগলাম এবং বললাম, তুমি কি একবারও তোমার ভাইয়ের কথা ভাবনি? আমি আমার স্বামীকে সব বলবো। দেবর বললেন, না, দয়া করে বলো না। আমি তাকে খুব ভালোবাসি, এবং যদি এটা জানে তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমার ইলেকট্রনিক দোকানও বন্ধ হয়ে যাবে, কেউ আর আমার কাছে আসবে না। আমার সম্মান এখন তোমার হাতে। তার কথায় আমি কাঁদতে লাগলাম, আর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন যে এখন থেকে আর এমন কিছু করবেন না। কিন্তু আমি কিছু ঠিক করতে পারছিলাম না। আমার ইজ্জত চলে গেছে, কেন চুপ থাকব? আমার কথা শুনে তিনি পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং বললেন, যদি তুমি কিছু বলো তাহলে আমার আর কোনো উপায় থাকবে না। আমি আমার ভাইয়ের চোখে অপরাধী হয়ে বাঁচতে পারব না। তিনি যখন অনুনয় করে আত্মহত্যার হুমকি দিতে লাগলেন, তখন ভাবলাম যা হওয়ার ছিল তা হয়ে গেছে। কিন্তু আমার স্বামী যদি এ কারণে কিছু করে, সেটাও তো আমি সহ্য করতে পারব না। এরপর আমার ঘর ভাঙার ভয় ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, এই সত্যটা আমার স্বামীর কাছে কখনোই বলব না। আমার কোনো দোষ ছিল না, তাই চুপ করে থাকার সিদ্ধান্ত নিলাম। দেবর লজ্জায় মুখ নিচু করে চলে গেলেন, আর আমি ফোনে রেকর্ড করা ভিডিওটি মুছে ফেললাম। সেই দিনের পর থেকে তিনি আর কখনো আমার সাথে অন্যায় করেননি, কারণ তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। আর সে বেশি দিন বাঁচবেও না, কারণ দিন দিন সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। কিছুদিন পর স্বামীও বাড়ি ফিরে এলো, এবং আমরা একসঙ্গে অন্য শহরে চলে গেলাম, যেখানে তিনি কাজ করছিলেন। আমি এখন তার সাথে ভালো আছি। দেবর কিছুদিন পর মারা গেলে স্বামী মাঝে মাঝে আমাকে দোষারোপ করত, কারণ দুই ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তাকে ফেলে আমরা এখানে এসেছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।